আচ্ছা, আজকে হচ্ছে আমাদের একটা নিউ চ্যাপ্টার শুরু হবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ভ্যারিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। এই চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের ম্যাথ আসবেই। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে ভ্যারিয়েবল কস্টিংটা আসলে কি জিনিস। তো ভ্যারিয়েবল কস্টিং এ শুধু ভ্যারিয়েবল কস্ট যা উৎপাদনের সাথে পরিবর্তিত হয়, এই যেই খরচগুলো পরিবর্তিত হয় সেই খরচগুলোর হিসাব ধরা হয়। এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যেমন ভাড়া, মেশিনের অপচয়, স্থায়ী কর্মচারীর বেতন সরাসরি প্রোডাক্টে যোগ করা হয় না, বরং এটাকে পিরিয়ড কস্ট, সময়ের খরচ হিসাবে ধরা হয়ে থাকে। সহজভাবে যদি বলা যায় তাহলে প্রোডাক্ট ভাইয়া, বানানোর। হ্যাঁ, বলেন। কেউ কিছু বলতে যাচ্ছিলেন? আচ্ছা দেখেন, সহজ করে বললে প্রোডাক্ট বানানোর জন্য যা সরাসরি প্রতিটি ইউনিটের খরচ হয়, যেমন কাঁচামাল উৎপাদনের সময়কার, বিদ্যুৎ উৎপাদিত, মজুরি, কেবল সেগুলোই হচ্ছে প্রোডাক্ট কস্টে ধরা হয়। মূলত এখানে কথা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনার যেই যেই উপাদানগুলো লাগবে, যেমন ধরেন কাঁচামাল লাগবে, ওই প্রোডাক্টটা উৎপাদন করতে যদি বিদ্যুৎ খরচ হয় সেই বিদ্যুৎ খরচটা লাগবে। ওইটার উৎপাদন করতে যেই লেবার আমাদেরকে খাটাতে হবে ওই লেবারের কস্টিংটা, এই সবগুলো হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং এর মধ্যে আসবে। আর অ্যাবজর্পশন কস্টিং এর ভিতরে কি হবে, ওই ভ্যারিয়েবল কস্ট তো আসবেই, প্লাস হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো। যেমন এই যে একটু আগে যেগুলো ছিল, যে ভাড়া, মেশিনের অপচয়, স্থায়ী কর্মচারীর বেতন, এইগুলো হচ্ছে ভ্যারিয়েবল কস্টেই ক্যালকুলেশন করা হতো না, ওইটা ধরা হতো না, ওইটা বাদ দিয়ে ক্যালকুলেশন করা হতো। কিন্তু যখন অ্যাবজর্পশন কস্টিং এ হবে, এই ভ্যারিয়েবল কস্টিং এর এইগুলো তো থাকবেই, সঙ্গে হচ্ছে আপনার এই স্থায়ী খরচগুলোও হিসাব করা হবে অ্যাবজর্পশন কস্টিং এ। তাহলে প্রোডাক্টের মধ্যে, সহজ করে বললে, প্রোডাক্টের মধ্যে কেবল কাঁচামালের খরচ না, বরং উৎপাদন সম্পর্কিত ফিক্সড খরচও ভাগ করে প্রতিটি প্রোডাক্টের মধ্যে শোষণ করানো হয়, মানে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আমরা কি মোটামুটি কি বুঝতে পেরেছেন যে ভ্যারিয়েবল কস্টিংটা কি জিনিস এবং অ্যাবজর্পশন কস্টিংটা কি জিনিস? একটু রেসপন্স করবেন। ভাইয়া আপনারা এটা কি স্বভাব, আপনার কথা হচ্ছে বেঁধে বেঁধে আসতেছে, আপনি আবার একটু বলবেন। হ্যালো। জি, 2 নম্বরটা। একটু বুঝাই দেন, আমি মানে আমার নেটওয়ার্কে ঢুকতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা, দেখেন, 2 নম্বরটা বুঝতে হলে আগে হচ্ছে আমাদের 1 নম্বরটা বুঝতে হবে। আচ্ছা, আমি নিচে যে একটা উদাহরণ আছে এই উদাহরণটা আগে বুঝাই, তারপরে হচ্ছে আপনারা প্রত্যেকে সবটা বুঝতে পারবেন। আগে উদাহরণটা ঠিক একটু আছে। দেখি। ধরেন হচ্ছে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটি কোম্পানি যেটা হচ্ছে মোবাইল ফোন তৈরি করছে। খরচের ধরন হচ্ছে 2 ধরনের খরচ, একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট হয়ে থাকে আর একটা হচ্ছে ফিক্সড কস্ট হয়ে থাকে। তো প্রতিটি মোবাইলের জন্য কাঁচামাল কি কি লাগতে পারে, চিপসেট, স্ক্রিন, ব্যাটারি, বডি ইত্যাদির জন্য হচ্ছে খরচ হবে প্রতিটা মোবাইলের জন্য 8,000 টাকা। এবং শ্রম খরচ, যারা এই সম্পূর্ণ চিপ, স্ক্রিন, ব্যাটারি, বডি এগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে দিবে, তাদেরকে পেমেন্ট করতে হবে পার মোবাইলে হচ্ছে 2,000 টাকা। তাহলে প্রতিটি মোবাইল বানাতে মোট খরচ হচ্ছে হচ্ছে 10,000 টাকা। আর ফিক্সড কস্টের মধ্যে রয়েছে ফ্যাক্টরির ভাড়া হচ্ছে 5 লক্ষ টাকা পার মান্থ, মেশিনের অবচয় 2 লক্ষ টাকা পার মান্থ, আর হচ্ছে সুপারভাইজারের বেতন হচ্ছে 3 লক্ষ টাকা পার মান্থ। তাহলে মোট ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 10 লক্ষ টাকা। তো এখানে ভ্যারিয়েবল কস্টিংটা হচ্ছে শুধুমাত্র আপনার মোবাইল তৈরি করতে যে যে জিনিসগুলো লাগতেছে, চিপসেট, স্ক্রিন, ব্যাটারি, বডি, এইগুলোর জন্য হচ্ছে লাগছে 8,000 টাকা। আর হচ্ছে এটা অ্যাসেম্বল করার জন্য আপনার শ্রমিককে দিতে হচ্ছে 2,000 টাকা। এই 10,000 টাকা এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল কস্ট। আর ফিক্সড কস্ট হচ্ছে 10 লক্ষ টাকা, এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এবার দেখেন, ধরা যাক কোম্পানিটি মাসে হচ্ছে 1,000টা মোবাইল তৈরি করছে, তাহলে প্রতিটি মোবাইলের ভ্যারিয়েবল কস্ট হবে হচ্ছে 10,000 টাকা।
যেটা এই যে এইমাত্রই হচ্ছে আমরা হিসাব করে এখানে দেখলাম যে প্রতিটি মোবাইলের জন্য পার্টসের জন্য লাগছে 8,000 টাকা, আর হচ্ছে অ্যাসেম্বল করার জন্য লাগছে হচ্ছে 2,000 টাকা। এই 10,000 টাকা এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট। এরপরে ফিক্সড কস্ট হচ্ছে 10 লক্ষ টাকা। এই যে একটু আগে হিসাব করা হলো, ফ্যাক্টরি ভাড়া, মেশিনের অবচয়, সুপারভাইজারের বেতন, টোটাল হচ্ছে 10 লক্ষ টাকা। এখন আমরা যদি হচ্ছে 1,000 মোবাইল ফোন তৈরি করি, তাহলে এই ফিক্সড কস্ট 10 লক্ষ টাকাও হচ্ছে এই 1,000 মোবাইল ফোনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো 10,000টা 10,000 টাকা প্রোডাক্টে ভাগ না করে পিরিয়ডিক এক্সপেন্স হিসেবে যদি ধরা হয়, তাহলে প্রতিটি প্রোডাক্টের কস্ট হবে হচ্ছে 10,000 টাকা। মানে এখানে দেখেন, যদি আমি ফিক্সড কস্ট গুলো অন্তর্ভুক্ত না করি, শুধুমাত্র এইটা করি, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট, যেখানে ফিক্সড কস্টটা মাসের শেষে আলাদা করে খরচ হিসেবে দেখানো হয়। কিন্তু আমি যদি অ্যাবজর্পশন কস্টিং এ যাই, তখন হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট 10,000 টাকা থাকছেই, প্লাস এই যে আমার ফিক্সড কস্ট যেই 10 লক্ষ টাকা হচ্ছে, ওইটা হচ্ছে 1,000 মোবাইলের ভিতরে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। তো 1,000 মোবাইলের ভিতরে যদি 10 লক্ষ টাকা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা মোবাইলের জন্য অ্যাডিশনাল কস্টিং হবে হচ্ছে 1,000 টাকা। তাহলে প্রতিটি মোবাইলের দাম তখন আর হচ্ছে 10,000 টাকা থাকবে না, অ্যাডিশনাল আরো 1,000 টাকা যোগ হয়ে 11,000 টাকা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট অনুযায়ী এটা আসবে। এখানে প্রতিটি মোবাইল ফোনের ফিক্সড খরচের একটা অংশ বহন করছে। তাহলে দেখেন, আমাদের ফ্যাক্টরিতে দুই রকমের খরচ হচ্ছে। একটা হচ্ছে প্রতিটা মোবাইল তৈরি করতে ইন্ডিভিজুয়াল খরচ হচ্ছে 8,000 যোগ 2,000, 10,000 টাকা। আর ফ্যাক্টরির কিছু ফিক্সড কস্টিং রয়েছে, যেটা 10 লক্ষ টাকা। তো আমরা যখন হচ্ছে ফিক্সড কস্টিং কে ইগনোর করব, তখন এটাকে বলা হবে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। আর যখন ফিক্সড কস্টটাকেও হচ্ছে আমরা মোবাইলের ভিতরে অন্তর্ভুক্ত করে দিব, তখন ওইটাকে বলা হবে অ্যাবজর্পশন কস্টিং। এখন কি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন যে ভ্যারিয়েবল কস্টিং বিষয়টা কি জিনিস এবং অ্যাবজর্পশন কস্টিং বিষয়টা কি জিনিস? একটু রেসপন্স করবেন। হ্যাঁ। আচ্ছা, শুধু আপনি একাই একাই রেসপন্স করছেন। আপনারা সবাই একটু কথা বলবেন, তাহলে আমার বোঝাতে হ্যাঁ, সুবিধা বুঝতে হবে। পারছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে দেখেন যে আমাদের কোন কোন জায়গায় এটা প্রয়োজন হয়ে থাকে। তো কোম্পানির ম্যানেজার যদি সিদ্ধান্ত নিতে চান, আমরা যদি 1,000 মোবাইলের পরিবর্তে 1,200 মোবাইল ফোন বানাই, তাহলে আমাদের কি লাভ হবে বা কতটুকু লাভ হবে, তখন হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং কাজে আসবে, যখন এরকম ইন্ডিভিজুয়াল লাভের হিসাব করা হবে। কিন্তু যখন অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে তখনই করা হয় যখন হচ্ছে ব্যাংক রিপোর্ট দেয়, ট্যাক্স রিটার্ন ফাইল করে, বা অফিসিয়ালি ফাইন্যান্সিয়ালি রিপোর্ট তৈরি করে, তখন হচ্ছে এই অ্যাবজর্পশন কস্টিংটা ব্যবহার করা হয়ে থাকে। তো এতটুকু ছিল হচ্ছে আপনাদের ইন্ট্রো এই অধ্যায় সম্পর্কে। এখন হচ্ছে আমরা ফর্মুলাতে চলে যাব। দেখেন, ভ্যারিয়েবল বা ডিরেক্ট এন্ড অ্যাবজর্পশন কস্টিং, ভ্যারিয়েবল কস্টিং এর আরেকটা নাম হচ্ছে ডিরেক্ট কস্টিং। ডিরেক্ট কস্টিং বললেও যেটা করতে হবে, ভ্যারিয়েবল কস্টিং বললেও সেই একইটাই করতে হবে। তো যে ব্যয় পদ্ধতিতে পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় এবং মজুত পণ্য নির্ণয়ে তিনটি খরচ ক্যালকুলেশন করা হয়: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, আর হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই তিনটা খরচকে যেখানে বিবেচনা করা হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল অথবা ডিরেক্ট কস্টিং। আর যখন এই তিনটা খরচ সহ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডও বিবেচনা করা হবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। তাহলে আপনারা সবাই প্রথমে এটা বলেন তো, এতটুকু বুঝতে পেরেছেন কিনা যে ম্যানুফ্যাকচারিং কস্টিং এর ভিতরে আমাদের যেখানে হচ্ছে তিনটা কস্টকে বিবেচনা করা হবে: পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় এবং মজুত পণ্য নির্ণয়ের যেখানে তিনটা খরচকে বিবেচনা করা হবে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, সেটা হবে হচ্ছে ভ্যারিয়েবল অথবা ডিরেক্ট কস্টিং। আর এই তিনটা সহই, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, প্লাস আরো একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই চারটাকে যখন হিসাব করা হবে, তখন সেটাকে বলা হবে অ্যাবজর্পশন কস্টিং। এতটুকু কি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন? একটু রেসপন্স করবেন, ভা- তাহলে ভাইয়া, পরে যাও। পরিবর্তনশীল কারখানা ও পরিবার এটা জি।
ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডটা কিভাবে, এটা কি? ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেডটা তো হচ্ছে, মনে করেন এই যে এইটা হয় হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। উদাহরণটায় চলে যাই একটু। এখানে দেখেন, মোবাইল ফোন তৈরি করতে চিপসেট, স্ক্রিন, ব্যাটারি, বডি, এটা হচ্ছে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়ালের ভিতরে চলে যাচ্ছে। আর যখন হচ্ছে আপনার কি শ্রম খরচটা লাগতেছে আগে, এটা কি আপনি যতগুলো ফোন তৈরি করছেন ততগুলো ফোনের জন্য আপনার 2,000 টাকা করে পেইড করতে হচ্ছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। আর এই যে নিচে যেই 10 লক্ষ টাকা, এটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। বিষয়টা কি বুঝতে ও, পেরেছেন সবাই? হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, আমাদের এই অঙ্কে হচ্ছে তিনটা রিকোয়ারমেন্ট থাকবে। সাধারণত দুইটা দুইটা চাইতে পারে, আর বেশি হলে তিনটা চাবে। একটা হচ্ছে আপনাকে বলবে যে অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী হচ্ছে ইনকাম স্টেটমেন্ট করতে, আর একটা বলবে হচ্ছে ভ্যারিয়েবল অথবা ডিরেক্ট কস্টিং এর মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট করতে, আর তৃতীয় নাম্বার বলবে হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে। তো আমরা প্রথমে ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় দেখি। প্রথমে রুলস নাম্বার অঙ্কে বলেছে প্রদত্ত অঙ্কে সাধারণত 4টি ইউনিটস এর তথ্য দেওয়া থাকতে পারে। 4টা ইউনিটের তথ্য প্রথমে হচ্ছে আমাদের অঙ্ক থেকে খুঁজে বের করতে হবে, যে ওপেনিং ইনভেন্টরি আছে কিনা, প্রোডাকশন ইউনিট আছে কিনা, সেলস ইউনিট আছে কিনা, এন্ডিং ইনভেন্টরি আছে কিনা। তো আপনি অঙ্কে দেখতে পেলেন যে প্রোডাকশন ইউনিট আছে, সেলস ইউনিট আছে, এন্ডিং ইনভেন্টরি আছে, কিন্তু ওপেনিং ইনভেন্টরি নাই। যখন এরকম সিচুয়েশন হবে, উপরোক্ত 4টি ইউনিটস এর কোনো একটি না থাকলে, এই 4টা ইউনিটস এ আমাদের প্রয়োজন হবে অঙ্ক করার জন্য, এই 4টার ভিতরে যদি কোনোটা মিসিং থাকে, সেই ক্ষেত্রে ওয়ার্কিং করে হচ্ছে আমাদের যেইটা মিসিং থাকবে সেটার ভ্যালুসটা বের করে নিতে হবে। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি একই অঙ্কে, যদি মনে করেন যে আপনার একই অঙ্কে ওপেনিং ইনভেন্টরিও দেওয়া নেই, এন্ডিং ইনভেন্টরিও দেওয়া নেই, সেই ক্ষেত্রে হচ্ছে ওপেনিং ইনভেন্টরিকে 0 ইউনিট ধরে ক্যালকুলেশনটা করতে হবে। তো দেখেন এখানে কি লিখছে, একই অঙ্কে ওপেনিং এবং এন্ডিং ইনভেন্টরি উভয়টি দেওয়া না থাকলে ওপেনিং ইনভেন্টরিকে 0 ইউনিট মনে করতে হবে এবং নিম্নোক্ত পদ্ধতিতে এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করতে হবে। সূত্রটা হচ্ছে এইটা, এই সূত্র অনুযায়ী হচ্ছে আমাদের ভ্যালুসটা বের করে নিতে হবে। যদি আমাদের অঙ্কে আপনার 4টা কস্টিং এর কোনো একটা মিসিং থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই সূত্র অনুযায়ী বের করে নিতে হবে, যে এন্ডিং ইনভেন্টরি ইকুয়ালস টু হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তো এখন অঙ্কে যদি এন্ডিং ইনভেন্টরি এবং ওপেনিং ইনভেন্টরি দুইটার একটাও যদি না থাকে, সেই ক্ষেত্রে ওপেনিং ইনভেন্টরিকে 0 ধরে বাকিটা ক্যালকুলেশন করতে হবে। আমরা কি রুলস নাম্বার একটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, বুঝতে হ্যাঁ পারছি। ম্যাম, ভাইয়া। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর রুলস। দেখেন, প্রদত্ত অঙ্কে সাধারণত 6টি খরচ থাকতে পারে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আর ভ্যারিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই 6 ধরনের খরচই সাধারণত থেকে থাকে। তো 6 ধরনের ভিতরে প্রথম তিনটাকে নিয়ে হচ্ছে আমরা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বের করব, আর প্রথম 4টাকে নিয়ে হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন কস্ট বের করব। আর শেষে যে দুইটা খরচ থাকবে, ওই দুইটা হচ্ছে আমরা অন্য জায়গায় অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে টেবিলের মধ্যে দেখতে পারবো। তো মূলত এখানে দেখানো হচ্ছে যে আপনাদের কতগুলো খরচ সাধারণত থেকে থাকে অঙ্কের মধ্যে। অঙ্কের মধ্যে সাধারণত হচ্ছে 6টা খরচ থেকে থাকবে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আর হচ্ছে ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। উপরোক্ত 6টি খরচই উভয় পদ্ধতিতেই আসবে। সেক্ষেত্রে কোনোটা আগে বা কোনোটা পরে, যেটা আমরা একটু পরে ছকের মাধ্যমে দেখতে পাবো। তো দেখেন, নিম্নোক্ত স্টেপ গুলো মনে রাখলেই সহজে দুইটি পদ্ধতির পার্থক্য বোঝা যাবে। অ্যাবজর্পশন কস্টিং এর সময় 6টি খরচে 2টি স্টেপে আসে, পক্ষান্তরে ভ্যারিয়েবল এবং ডিরেক্ট কস্টিং এর সময় 6টি খরচ 3টা স্টেপে আসবে। এই উপরে আমরা যে 6টা খরচ দেখলাম, এটা যখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল কস্টিং এ করবো, তখন দুইটা স্টেপের মাধ্যমে এই 6টা খরচ চলে আসবে। দুইটা স্টেপ কি কি? একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট নির্ণয়ের সময় হচ্ছে আমাদের প্রথম 4টা খরচই চলে আসবে, যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড।
আর যে বাকি দুইটা থাকবে সেটা হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখানে চলে আসবে 5 নম্বর এবং 6 নম্বর কস্টিংটা। আর যখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল অথবা ডিরেক্ট কস্টিংটা করব, তখন তিনটা ধাপে এই 6টা কস্টিং আসবে। তিনটা ধাপ কি কি? প্রথমে হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টে হচ্ছে প্রথম তিনটা আসবে: ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। আর তারপরে দ্বিতীয় নম্বর স্টেপে হচ্ছে ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা হচ্ছে 5 নম্বরে, এই খরচটা হচ্ছে দ্বিতীয় স্টেপে আসবে। আর তৃতীয় নম্বর স্টেপে আসবে হচ্ছে 4 নম্বর এবং 6 নম্বর। 4 নম্বরে আছে কোনটা? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আর 6 নম্বরে আছে হচ্ছে ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা হচ্ছে তৃতীয় ধাপে আসবে। আচ্ছা, আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? রুল রুলস 2 কি হুম। সবাই বুঝতে পেরেছেন? রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমরা রুলস 3 তে চলে যাব। প্রদত্ত অঙ্কে আমাদের যে অঙ্কটা দেওয়া থাকবে, সেখানে যদি ম্যানুফ্যাকচারিং অথবা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এর ভিতরের ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে দেওয়া থাকে, সেটিকে টোটাল করার জন্য প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করতে হবে। আমাদের অঙ্কে প্রোডাকশন ইউনিট থাকবে অথবা অ্যাকচুয়াল ইউনিট থাকবে এরকম, বা সেলস ইউনিট থাকবে, এরকম আলাদা আলাদা ইউনিট গুলো দেওয়া থাকবে। তো যখন হচ্ছে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং অথবা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করতে হবে, তখন ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এটার পার ইউনিট দেওয়া থাকলে সেটিকে টোটাল ইউনিট বের করার জন্য প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করতে হবে। আর 4 নম্বরে বলেছে, প্রদত্ত অঙ্কে যদি ভ্যারিয়েবল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পার ইউনিটে দেওয়া থাকে, তাহলে সেটিকে টোটাল করার জন্য সেলস ইউনিট দিয়ে গুণ করতে হবে। তো দেখেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই যে এই তিনটা যদি খরচ থাকে, এই তিনটা খরচকে আমাকে গুণ করতে হবে হচ্ছে প্রোডাকশন ইউনিট দিয়ে। আর যেই এই ইউনিটটা থাকবে ভ্যারিয়েবল এবং সেলস এক্সপেন্স, এইটাকে আমাকে গুণ করতে হবে সেলস ইউনিট দিয়ে। এতটুকু মাথায় রাখতে হবে অঙ্ক করার সময়। এরপরে 5 নম্বর রুলসে বলেছে, প্রদত্ত অঙ্কে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ইয়ার উপাদান যেগুলো আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এইগুলো যদি সবটা হচ্ছে আপনার পার ইউনিটে দেওয়া থাকে এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যদি টোটাল টাকায় দেওয়া থাকে, আপনার এই যে এখানে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টে তো হচ্ছে আমাদের তিনটা খরচ আছে, আসে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই তিনটা খরচ যদি পার ইউনিটে দেওয়া থাকে, তাহলে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর এইটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যদি টোটালে দেওয়া থাকে, তখন আমাদের কি করতে হবে? যেহেতু ওই তিনটা পার ইউনিটে আছে, এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকেও হচ্ছে পার ইউনিটে রূপান্তর করে নিতে হবে। তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে রূপান্তর করে নেওয়ার জন্য একটা সূত্র রয়েছে, দেখেন। সূত্রটা হচ্ছে টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেটার অ্যামাউন্টটা হচ্ছে আমাদের দেওয়া থাকবে, যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টোটাল অ্যামাউন্টটা দেওয়া থাকবে, এটাকে ভাগ করতে হবে এটা থেকে। এইটা একটু সুন্দর করে মাথায় রাখতে হবে, যে প্রথমে দেখবেন যে নর্মাল ক্যাপাসিটি আছে কিনা অঙ্কে। যদি অঙ্কে নর্মাল ক্যাপাসিটি থাকে, তাহলে হচ্ছে আমি নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করব। যদি নর্মাল ক্যাপাসিটি না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করব। আর যদি বাজেটের প্রোডাকশন না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে, অঙ্কে যদি নর্মাল ক্যাপাসিটিও থাকে, বাজেটেড ক্যাপাসিটি প্রোডাকশনও থাকে এবং অ্যাকচুয়াল প্রোডাকশনও থাকে, তিনটা ভ্যালুসই যদি থাকে বা একাধিক ভ্যালুস যদি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে যদি নর্মাল ক্যাপাসিটি, বাজেটেড প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন তিনোটা ইনফরমেশনই আমাদের অঙ্কে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করব। কারণ এটা হচ্ছে প্রাধান্য অনুযায়ী হচ্ছে আপনাদের এটা ভাগ করে দেওয়া হয়েছে। যদি নর্মাল ক্যাপাসিটি না থাকে, সেই ক্ষেত্রে বাজেটেড প্রোডাকশন। আবার যদি দেখা যাচ্ছে নর্মাল ক্যাপাসিটিও নেই, বাজেটেড প্রোডাকশনও নেই, তখন আমরা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে আমরা ভাগ করব। আমরা কি এই সূত্রটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখতে না পারলে কিন্তু অঙ্কর ভ্যালু ভুল হয়ে যাবে। জি ভাইয়া। ওকে।
এরপরে হচ্ছে 6 নাম্বার, প্রদত্ত অঙ্কে আনফেভারেবল ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স দেওয়া থাকলে উভয় পদ্ধতিতে ইন্ডিং ইনভেন্টরি এর পর যোগ করতে হয় পক্ষান্তরে ফেভারেবল ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স থাকলে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে আমরা অঙ্ক করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আনফেভারেবল ভ্যারিয়েবল ভ্যারিয়েন্সটা কি আসলে, আর হচ্ছে ফেভারেবল ভ্যারিয়েবল ভ্যারিয়েন্সটা কি। এটা অঙ্ক করতে গেলে ওই সময় আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত এটা রুলস অনুযায়ী মনে রাখতে হবে। এরপরে 7 নাম্বার রুলসে বলেছে প্রদত্ত অঙ্কে একাধিক প্রোডাকশন ইউনিট, নর্মাল ক্যাপাসিটি, বাজেটেড প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন ভিন্ন ভিন্ন দেওয়া থাকলে শুধুমাত্র ওই অঙ্কে অ্যাবজর্পশন কস্টিং করার সময় আন্ডার অথবা ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে আন্ডার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে, পক্ষান্তরে ওভার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বিয়োগ করতে হবে। এটাও এখন আপনাদের কাছে ক্লিয়ার হবে না আমি যতই বুঝাই না কেন। এটা হচ্ছে অঙ্কে যে সময় একটা প্রবলেম নিয়ে কাজ করব তখন এই রুলসটা ক্লিয়ার হবে। এখন আপাতত জাস্ট এটা মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন, পুরোটা ক্লিয়ার হবে একটা অঙ্ক করতে যাওয়ার সময়। এরপরে বলছে এখানে একটা সূত্র দিয়ে দিয়েছে, ম্যানুফ্যাকচারিং কস্টিং ইকুয়ালস টু হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখানে এই একই কথাটাই বলছে, যে এখানে আমরা তিনটা হিসাব করেছি, তিনটাকে বলা হয় ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন বা কস্ট। এটার সঙ্গে যখন হচ্ছে আমরা ফিক্সটাকে অ্যাড করে দিই তখন এটাকে বলে দেওয়া হয়েছে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন কস্ট। এই কথাটাই এখানে বলছে এই সূত্রের মাধ্যমে। এবার হচ্ছে আমরা আলটিমেটলি হচ্ছে আমাদের ছকে চলে যাব। দেখেন, আমাদের এই অঙ্কে হচ্ছে দুই ধরনের কস্টিং, একটা হচ্ছে ভ্যারিয়েবল অথবা ডিরেক্ট, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। তো আমরা প্রথমে হচ্ছে আপনার অ্যাবজর্পশন কস্টিংটা দেখি। তো প্রথমে আমাদের কি কি নিয়ে আসতে হবে, সেলস নিয়ে আসতে হবে, সেলস এর ইউনিট এবং টাকা, এই দুটাকে গুণ করলে আমরা সেলস এর টাকা পেয়ে যাব। এটা থেকে বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড। এবার এই কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে কি কি আসবে, চারটা খরচ আসবে, যেটা এই যে এই মাত্র হচ্ছে আমরা এখানে এইখানেও ক্যালকুলেশন করেছিলাম এবং প্রথমেও বলেছিলাম যে অ্যাবজর্পশনে চারটা খরচ আসে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো এইগুলো হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, এই চারটা খরচ যে আসবে হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এ। আসার পরে সেলস থেকে যখন এই চারটা খরচকে আমরা বাদ দিয়ে দেব তখন যেই অ্যান্সারটা পাবো এটাকে বলা হবে হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট। এটাকে আমাদের বলা হবে ম্যানুফ্যাকচারিং কস্ট। এরপরে আমাদের যোগ করতে হবে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি যোগ করার সূত্র হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে এমসি এর ফুল মিনিং হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, পাই হচ্ছে প্রোডাকশন ইনটু প্রোডাকশন ইউনিট ইনটু হচ্ছে ওপেনিং ইনভেন্টরি ইন ইউনিট। এই সূত্র অনুযায়ী করতে হবে, বাদ দিতে হবে এন্ডিং ইনভেন্টরি। এরপরে এখানে দেখেন একটা অ্যাড লেখা আছে এবং অবলিক দিয়ে লেখা আছে লেস, পাশে লেখা আছে আন্ডার, অবলিক দিয়ে লেখা আছে ওভার। যদি আন্ডার অ্যাপ্লাইড হয় তাহলে অ্যাড করতে হবে, যদি ওভার অ্যাপ্লাইড হয় তাহলে লেস করতে হবে। ঠিক একইভাবে নিচেরটায়ও অ্যাড এবং লেস লেখা আছে অবলিক চিহ্ন দিয়ে, এবং আনফেভারেবল এবং ফেভারেবল লেখা আছে। যদি আনফেভারেবল হয় তাহলে যোগ করতে হবে, আর ফেভারেবল হলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে হচ্ছে যেটা আমরা পাবো এই ক্যালকুলেশন করার পরে সেটাকে বলা হবে হচ্ছে গ্রস প্রফিট। এবার গ্রস প্রফিট থেকে বাদ দিতে হবে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অথবা মার্কেটিং এর এখানে বলা যেতে পারে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভ্যারিয়েবল কস্টিংটাও বাদ যাবে, ফিক্সড কস্টিংটাও বাদ যাবে। বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে হচ্ছে নেট ইনকাম। এবার এই সেম একই ধরনেরই আরেকটা আসবে, এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং, কিন্তু এটার থেকে এইটার পার্থক্যটা কোথায় সেটা দেখেন। এইখানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে হচ্ছে চারটা খরচ এসেছিল, এখানে কস্ট ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ডে তিনটা খরচ আসতেছে। সেলস ঠিক আছে, ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ডে হচ্ছে তিনটা খরচ আসতেছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, এবং এইটার নাম হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। যেটা একটু আগে নাম ছিল হচ্ছে জাস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, আর এটা এখানে হয়েছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এরপরে অ্যাট ওপেনিং ইনভেন্টরি লেস এন্ডিং ইনভেন্টরি, এই দুইটাই সেম আছে। অ্যাট লেস আনফেভারেবল ফেভারেবল এটাও সেম আছে, এইখানে এসে নামটা চেঞ্জ হয়ে গেছে।
এখানে হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, যেটা এখানে ছিল হচ্ছে গ্রস প্রফিট। এবার এইটার সঙ্গে যখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটাকে বাদ দিব, তখন আমরা পাবো হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এবং এটার সঙ্গে হচ্ছে ফিক্সড কস্ট গুলো যখন বাদ দিব, তখন হচ্ছে আমরা আলটিমেটলি আমাদের নিট ইনকামটাকে পেয়ে যাব। ওকে, দেখেন এটা আবার একটু, এটার স্ক্রিনশটটা আপনারা একটু সবাই ভালো করে নিবেন এবং দেখবেন। এটা হচ্ছে এই যে এখানে যে দুইটা ছক আপনাদেরকে বোঝানো হলো, এই দুইটা ছকে একটু পাশাপাশি করে দেওয়া হয়েছে, যাতে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন যে দুইটাই অলমোস্ট সেম, কিছু কিছু জায়গায় একটু পার্থক্য। অ্যাবজর্পশনে হচ্ছে চারটা কস্টিং আসতো, কিন্তু ভ্যারিয়েবলে আসতেছে তিনটা কস্টিং। অ্যাডলেস, ওপেনিং, এন্ডিং সবটাই সেম আছে, এখানে কিছু হালকা চেঞ্জ আছে। এটা বোঝানোর জন্য হচ্ছে পাশাপাশি করে দেওয়া হলো। এরপরে শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্ট। এইটাই হচ্ছে এই অঙ্কের একটি ভালো জিনিস, সেটা হচ্ছে আপনাদের অঙ্কটা সঠিক হলো নাকি ভুল হলো, এটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারবেন, আপনাদের কোনো ফ্রেন্ডদের হেল্প নিতে হবে না। আমরা যেরকম হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং এর ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের ক্যালকুলেশনটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এটা আমরা নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পেরেছি, ঠিক একইভাবে ভ্যারিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রেও আমরা এটা ক্যালকুলেশন করে বের করতে পারবো। যদি এই ক্যালকুলেশনটা সঠিক হয় তাহলে ভাববো আমাদের অঙ্কটা ঠিক হয়েছে, আদারওয়াইজ ভাববো ক্যালকুলেশন কোথাও না কোথাও ভুল গেছে। তো এখানে ক্যালকুলেশনটা কি দেখেন, ডিফারেন্স ইন নিট ইনকাম। তো নিট ইনকাম দেখেন, আমরা অ্যাবজর্পশনেও নিট ইনকাম বের করেছি, ভ্যারিয়েবলেও নিট ইনকাম বের করেছি। এই দুইটার পার্থক্যটা করতে হবে। পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। অ্যাবজর্পশন কস্টিং এর নিট ইনকাম থেকে ভ্যারিয়েবল কস্টিং এর নিট ইনকাম বাদ দিলে যেই ভ্যালুসটা আসবে, ধরে নিলাম, জাস্ট এখানে জাস্ট ধরে নেওয়া হয়েছে যে অ্যাবজর্পশন কস্টিং এর নিট ইনকাম হচ্ছে 50,000 টাকা এবং ভ্যারিয়েবল কস্টিং এর নিট ইনকাম হচ্ছে 30,000 টাকা, তাহলে বিয়োগ করলে হয়েছে 20,000 টাকা। আর দেন ডিফারেন্স ইন ইনভেন্টরি এন্ডিং বিয়োগ হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। এখানে দেখেন প্রত্যেক জায়গায় একবার ওপেনিং ইনভেন্টরি যোগ করা হয়েছে, এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করা হয়েছে। তো অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে এই এন্ডিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরিকে বাদ দিব, বাদ দিলে যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এখানে বসাতে হবে। সাপোজ এখানে ধরে নেওয়া হয়েছে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 60,000 টাকা আর ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 0। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে ডিফারেন্স অফ এন্ডিং ইনভেন্টরি, ইনভেন্টরি ক্ষেত্রে অ্যাবজর্পশনে এসেছে প্রথমে 60,000 টাকা, আর দ্বিতীয় হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রেও দেখেন ওপেনিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি রয়েছে। এইটার ক্ষেত্রেও সেম, এন্ডিংটার ভ্যালুস থেকে ওপেনিংটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এখানেও সাপোজ ধরে নেওয়া হয়েছে উপরটা 40,000 ছিল, এন্ডিংটা আর ওপেনিংটা হচ্ছে 0 ছিল, এই দুইটাকে বিয়োগ করলে 20,000 হয়েছে। তো এই যে এইখানের বিয়োগফলটাও 20,000 হয়েছে এবং এখানের বিয়োগফলটাও 20,000 হয়েছে, দুইটাই মিলে গেছে। এই দুইটা মিলে গেলে ভাবতে হবে যে আমাদের অঙ্কটা ঠিক আছে, আদারওয়াইজ ভাবতে হবে আমাদের ক্যালকুলেশনটা কোথাও না কোথাও ভুল গেছে। এটার মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক হলো নাকি ভুল হলো। তো আজকের লেকচারটা হচ্ছে এই পর্যন্তই। আপনারা দেখেন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা। আর দ্বিতীয়, আর সম্পূর্ণটা ক্লিয়ার হবে এক একটা প্রবলেম সলভ করার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হবে, সবটা তো আর ক্লিয়ার হবে না আজকে। আপাতত সবাই মোটামুটি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু রেসপন্স করবেন। জি মোটামুটি ভাইয়া। জি কিন্তু ভাইয়া। এটা অনেক কঠিন। অঙ্কটা মনে হচ্ছে কঠিন, কিন্তু যখন আপনি 3-4টা ক্লাস করবেন তখন মনে হবে এই অঙ্কটা খুবই সহজ। না, অঙ্ক শুরুর দিকে দেখে এরকম একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে অঙ্ক করতে করতে দেখবেন যে এটা খুবই সহজ। একটা অঙ্ক করা হয়ে গেলেই আপনার কাছে, একটা থেকে দুইটা অঙ্ক সলভ করা হয়ে গেলেই দেন হচ্ছে আপনার কাছে ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে কি কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন? কারো কোনো না কোশ্চেন আছে? আচ্ছা, ভাইয়া প্রথম দিকে কি স্ক্রিনশট নেবো? প্রথম দিকে 17-এর আগে এই যে যেগুলো বুঝাইছেন ওগুলো। আচ্ছা, আচ্ছা, আপনি স্ক্রিনশট নেওয়া হলে আমাকে রেসপন্স করবেন, আমি পরেরটায় চলে যাব। আচ্ছা। হ্যাঁ ভাইয়া নিচ্ছি। ভাইয়া এগুলো কি লেখা লাগবে? হ্যাঁ ভাইয়া নিচ্ছি, নিচ্ছি।
হ্যাঁ ভাইয়া নিছি। হ্যাঁ নিছি। ভাইয়া নিছি। হ্যাঁ, আর দেওয়া লাগবে সূত্রের। না ভাইয়া। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কি, এই যে আপনারা আজকের ক্লাসটার স্ক্রিনশট নিচ্ছেন বা এটার ভিডিওটাও চলে আসবে, আমি মিলন ভাইকে দিয়ে দিব, মিলন ভাই আপলোড করে দিবে কালকের মধ্যে। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই যে এইখান থেকে প্রথমের উদাহরণগুলো লিখতে হবে না, উদাহরণগুলো জাস্ট মনে রাখলেই হবে। যদি চান লিখতে পারেন, না চাইলে লেখার দরকার নাই। কিন্তু এই যে রুলস গুলো আছে, রুলস গুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকেই খাতায় লিখবেন। সবাই যদি চিন্তা করেন যে না স্লাইডে আছে ফোনে থাকবে, তাহলে কিন্তু এটা মনে রাখাটা টাফ হয়ে যাবে। আপনারা প্রত্যেকেই হচ্ছে এই সম্পূর্ণটা হচ্ছে খাতায় লিখবেন, এবং এই লেখাটা স্ক্রিনশটটা একটু গ্রুপে সেন্ড করে দিবেন, আমি দেখবো যে আপনারা কে কি কাজটা করছেন। ওকে? জি ভাইয়া। এটা কিন্তু লিখলে আপনাদের জন্যই বেটার হবে, আপনারা ভুলে যাবেন না। আর যদি লিখে না লেখেন, যদি মনে মনে চিন্তা করেন যে না মনে থাকবে, কিন্তু আসলে কিন্তু মনে থাকবে না। লিখলে মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে এখনো আমাকে করতে পারেন, তা না হলে আমি ক্লাসটা শেষ করে দিব এখন। কোশ্চেন থাকলেও করবেন, না থাকলেও রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা শেষ করে দিব। না ভাইয়া, কোশ্চেন নেই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, থ্যাংক ইউ আপনাদেরকে।